দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোলাইটিক যে সলিউশন হয় সেই সলিউশনের যে কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা প্রসঙ্গ। অর্থাৎ তোমরা ক্লাস 8-এ বা 10-এ যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এই টপিক নিয়ে আলোচনা করেছো বা বুঝেছো, সেখানে আমরা আলোচনা করেছিলাম যেমন অম্লযুক্ত জলের কিভাবে তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন বা অক্সিজেন উৎপন্ন হয়, বা কপার সালফেট এই দ্রবণের দুদিকে যদি কপার তড়িৎদ্বার ব্যবহার করি আসলে ক্যাথোড এবং অ্যানোডে কী ধরনের তড়িৎ মানে কী ধরনের পদার্থ রাসায়নিক পদার্থ উৎপন্ন হবে সেই সমস্ত আমরা আলোচনা করেছি। এখানে আমরা ওই বিষয়গুলো আরও ডিটেলসে জানবো এবং এই যে কন্ডাক্ট্যান্স মানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা, এই পরিবাহিতা আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে। আর এই পরিবাহিতাকে আমরা দু ধরনের পরিবাহিতা ভাগ করেছি, আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা। এছাড়াও আর একটি বিশেষ টার্ম তোমরা এখানে জানবে, তুল্যাঙ্ক পরিবাহিতা। তো এই সমস্ত টার্মগুলো আমরা জানবো এবং এদের মধ্যে ইন্টার রিলেশন জানবো। আপেক্ষিক পরিবাহিতা কী কী বিষয়ের উপর নির্ভর করে, গাঢ়ত্বের উপর নির্ভর করে কি না, এগুলো জানবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের টপিকে চলে আসি। আজকের আলোচনা কন্ডাক্ট্যান্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। তো আজকে শুরু করব তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। ধরো এটা একটা বিকার, এই বিকারে কি করা হচ্ছে না, একটা আমি ধরে নিচ্ছি কোনো একটা সলিউশন নিয়েছি, ধরো কপার সালফেট সলিউশন নিয়েছি আর এদিকে দুটো কি করেছি তড়িৎদ্বার যোগ করেছি। দেখো এদিকে একটা তড়িৎদ্বার আর এদিকে একটা তড়িৎদ্বার, তো একটু মোটা করতে হবে আর কি। তো এখন এই যে তড়িৎ বিশ্লেষের দ্রবণ যেটা আমরা এখানে নিয়েছি এটা লিকুইড স্টেটে থাকবে। লিকুইড স্টেট হতে পারে এটা একটা বিশুদ্ধ তরল অথবা হতে পারে কোনো অ্যাকুয়াস সলিউশন, এটা আমরা জানি। এখন এই তড়িৎ বিশ্লেষের দ্রবণ, প্রশ্ন হচ্ছে তড়িৎ পরিবাহী, তার উত্তর হলো হ্যাঁ, কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে, তাহলে অবভিয়াসলি এটা একটা তড়িৎ পরিবাহী। তো এই তড়িৎ বিশ্লেষ্য বিভিন্ন যেমন জলীয় দ্রবণ হতে পারে বিভিন্ন সল্টের, বিভিন্ন আয়নীয় যৌগের, তেমনি বিশুদ্ধ অবস্থায় তরল, বিশুদ্ধ এবং তরল অবস্থাতেও হতে পারে। কি করা হয় না, কোনো ব্যাটারির সাহায্যে বা ডিসি সোর্সের সাহায্যে কি করাচ্ছে না, কোনো মানে ইলেকট্রোড পোটেনশিয়ালে ডিফারেন্স তৈরি করা হচ্ছে। এদিকে পজিটিভলি মানে এই ডিসি সোর্সের যে পজিটিভ মানে ইলেকট্রোড পোটেনশিয়াল যেখানে, অর্থাৎ যেখানে তড়িৎদ্বার উচ্চ, সেই পার্টটার সঙ্গে এই তড়িৎদ্বারটা যোগ করা হচ্ছে এবং এই তড়িৎদ্বারটা কি আছে, উচ্চ তড়িৎ বিভবযুক্ত, এটা নিম্ন তড়িৎ বিভবযুক্ত, সেই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ, এটাকে বলা হচ্ছে পজিটিভ। এবার এখানে কি হচ্ছে না, যেখানে যেটা পজিটিভ সেখানে কি করবে, নেগেটিভ আয়ন্সগুলো দ্রবণের থেকে ওদিকে মুভ করবে। তো নেগেটিভ আয়ন্স মনে করো আমি একটা সিএল মাইনাস, ও কি করলো এখানে গিয়ে একটা ইলেকট্রন রিলিজ করে সিএল পরমাণুতে, গ্যাসিয়াস পরমাণুতে মুক্ত হচ্ছে, তার মানে সিম্পলি অক্সিডেশন ঘটছে। আর অক্সিডেশন যেখানে ঘটে সেটাকে আমরা বলি অ্যানোড। তাহলে অবভিয়াসলি এই যে ব্যাটারির সঙ্গে যেটা ধনাত্মক তড়িৎদ্বার সেটাকে আমরা কি নাম দেব, অ্যানোড। আর সিমিলারলি এক্ষেত্রে কি হচ্ছে না, এটা নেগেটিভ তড়িৎদ্বার, এখানে কি হচ্ছে না, কোনো পজিটিভ আয়ন্স কি করবে এদিকে তরলের মধ্য দিয়ে মুভ করবে এই তড়িৎদ্বারের, নেগেটিভ তড়িৎদ্বারের কাছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যদি ধরে নিই Zn+2, সে কি করবে, দুটো ইলেকট্রন ওখান থেকে অ্যাকসেপ্ট করে Zn হয়ে মুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটা রিডাকশন ঘটছে। আর রিডাকশন কোথায় ঘটে না, ক্যাথোডে ঘটে, তাহলে এটাকে আমরা বলবো ক্যাথোড। তাহলে তড়িৎ বিশ্লেষের দ্রবণের যখন মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটছে তখন আমরা দেখছি যে যেখানে রিডাকশন ঘটে সেটা আসলে ক্যাথোড এবং সেটা নেগেটিভ তড়িৎদ্বার। খেয়াল করো এটা কিন্তু ঠিক তড়িৎ ইলেকট্রোলাইট মানে কি বলবো, গ্যালভ্যানিক সেলের ডিফারেন্স, গ্যালভ্যানিক সেলের ঠিক অপোজিট। তো হোয়াট এভার, একটা ধাতব তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যেভাবে তড়িৎ পরিবহন ঘটে ঠিক এই দ্রবণের মধ্য দিয়েও সেভাবে তড়িৎ পরিবহন ঘটছে। কাজে এক্ষেত্রে ওমস ল এক্ষেত্রে খাটবে। ওমস লটা কি তোমরা জানো, যে যেহেতু একদিকে পোটেনশিয়াল ভি হাই দিচ্ছি, একদিকে লো পোটেনশিয়াল দিচ্ছি, এরকম দুটো তড়িৎদ্বার
কি করা আছে, অ্যাপ্লাই করা হচ্ছে এবং এখানে একটা ইলেকট্রোলাইট সলিউশন দিয়েছি, তাহলে অবভিয়াসলি ভোল্টেজ ডিফারেন্স VA মাইনাস VB তার সঙ্গে সমানুপাতে কি হবে না তড়িৎ পরিবাহিতা তড়িৎ মানে পরিবহন ঘটবে। কাজে প্রবাহিত তড়িৎ পরিমাণ যদি আমরা বলি তড়িতের পরিমাণ যদি বলি প্রতি সেকেন্ডে I পরিমাণ প্রবাহিত হচ্ছে, তাহলে সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, অবভিয়াসলি ভোল্টেজ ডিফারেন্সের সঙ্গে সমান হবে, অর্থাৎ V সমানুপাতি I, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি V সমান IR, যেখানে R হলো অবশ্যই তোমরা জানো রেজিস্ট্যান্স। তো এখানে সলিউশনটার মধ্য দিয়ে গেলে আমরা সলিউশনের রেজিস্ট্যান্স বলবো, আর I হচ্ছে তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা ঘটছে তার প্রবাহ মাত্রা, আর V হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। তবে এখানে প্রসঙ্গক্রমে একটা বিষয় উল্লেখ করব যে দেখো এই দ্রবণের মধ্য দিয়ে যখন আয়নগুলো মুভ করছে, দ্রবণের মধ্য দিয়ে যখন আয়নের মুভমেন্টটা ঘটছে, আয়নগুলো যখন আয়নের মোবিলিটি আছে, গতিশীলতা, তো তার জন্য কিন্তু একটা এই দ্রবণের মধ্যে রেজিস্ট্যান্সও কাজ করবে, রেজিস্ট্যান্স বা রোধ কাজ করছে। এখন এই রেজিস্ট্যান্সের জন্য আসলে ওদের প্রবাহের যে বেগ সেটা কমছে, অর্থাৎ তড়িৎ পরিবাহিতাও কমছে। তাহলে কি বলতে পারি, যত রেজিস্ট্যান্স দ্রবণের মধ্য দিয়ে বেশি হবে তাহলে তড়িৎ পরিবাহিতাও এই দ্রবণের মধ্য দিয়ে কম হবে। তার মানে সিম্পলি আমরা কন্ডাক্ট্যান্স দ্রবণের পরিবাহিতা যদি C বলি, সেটা কার সঙ্গে সমানুপাতিক না রেজিস্ট্যান্সের ব্যস্ত ভেদের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কোনো দ্রবণের পরিবাহিতা আমরা যদি বলি C আর ওই দ্রবণের রেজিস্ট্যান্স যদি R হয়, তাহলে C সিম্পলি ভ্যারিজ টু 1/R। কাজে দ্রবণের আমরা রোধ না বলে আমরা সেটাকে পরিবাহিতা দিয়ে প্রকাশ করব। তাহলে যে দ্রবণের পরিবাহিতা যত বেশি তার রোধ তত কম, আর যে দ্রবণের পরিবাহিতা যত কম তার মানে তার রোধটা ততই বেশি। তো এক্ষেত্রে আমরা পরিবাহিতার সংজ্ঞাটা কি বলবো, তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা C, বা এটাকে আমরা এই বিভিন্ন বইয়ে L হিসেবে প্রকাশ করা হয়, C বা L সমান আমরা বলতে পারি 1/R। সমানুপাতিক ধ্রুবক আসলে এক্ষেত্রে 1 ধরা হয়। সুতরাং কোনো পরিবাহী রোধ কম হলে ওর পরিবাহিতাও বেশি হবে। তাহলে এখন প্রশ্ন, যদি কন্ডাক্ট্যান্স আমরা C বলি বা L বলি হোয়াট এভার, C সমান তাহলে তো 1/R হচ্ছে, তাহলে C এর একক কি, অর্থাৎ পরিবাহিতার একক কি, তাহলে অবভিয়াসলি রেজিস্ট্যান্সের একক তো এখানে কি হয় ওহম, তার মানে সিম্পলি ওহম ইনভার্স। এটাকে অনেকে মো বলে, MHO মো, আর এটাকে বলছি ওহম ইনভার্স, তার মানে যাহাই ওহম ইনভার্স তাহাই মো। ক্লিয়ার? তাহলে এসআইতে পরিবাহিতার একক কি, এসআই পদ্ধতিতে যদি বলা হয় পরিবাহিতার একক, সেটা আমরা বলবো সিমেন্স, S। ওকে, ওহম ইনভার্স এটাকে বলা হচ্ছে সিমেন্স। এবার প্রসঙ্গক্রমে আমরা ধাতব পরিবাহীর ক্ষেত্রে যখন তড়িৎ পরিবাহিতা যখন আমরা আলোচনা করেছি ক্লাস 10-এ, তখন এই একটা ইকুয়েশন শিখেছিলাম R সমান রো L ডিভাইডেড বাই A, যেখানে রো কি তার রোধাঙ্ক, R হচ্ছে পরিবাহী রোধ, L হচ্ছে দৈর্ঘ্য এবং A হচ্ছে মানে পরিবাহী প্রস্থচ্ছেদ। তো এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে আমরা সেটাকে তুলনা করলে এটাকে যদি জাস্ট 1/, করি তাহলে এটা কি আসছে না 1/ρ। ওকে, জাস্ট এটাকে আমরা 1/, করে দিচ্ছি, তাহলে তো এইভাবে আমরা লিখতে পারি 1L/A, জাস্ট উল্টে দিলাম। এই 1/R কে আমরা এখন জাস্ট শিখলাম, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি পরিবাহিতা বা C, দ্রবণের পরিবাহিতা। তো এই দ্রবণের পরিবাহিতা এক্ষেত্রে অনেকে এলও প্রকাশ করে, এল, যাই হোক C। এবার 1/ρ এটা হচ্ছে রোধাঙ্কের অনুনক, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা। ঠিক আছে, যেহেতু রোধের অনুনককে পরিবাহিতা বলা আছে, তাই রোধাঙ্কের অনুনককেও বলা হচ্ছে আপেক্ষিক রোধ বা আপেক্ষিক রোধের অনুনক। তার মানে হচ্ছে এটা কি, রোধাঙ্কটা কি আপেক্ষিক রোধ। তো এই আপেক্ষিক রোধের অনুনককে আমরা বলছি আপেক্ষিক পরিবাহিতা। স্পেসিফিক রেজিস্ট্যান্সের অনুন্নক, তাহলে হচ্ছে এটা আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1/L/A। এই L/A টার্মটা আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে L/A টার্মটা ফিক্সড, অর্থাৎ এই যে দুটো তড়িৎদ্বার এদের মাঝখানে দৈর্ঘ্যটা আমরা যদি L বলি, এবং এই তড়িৎদ্বারের মাঝখানে যে নির্দিষ্ট ক্ষেত্রফল এর মধ্যে আসলে এই দুটো তড়িৎদ্বার আছে, সেটাকে যদি আমরা ক্ষেত্রফলটাকে A বলি,
তাহলে এল বাই এ এটা কনস্ট্যান্ট, এটাকে জেড ধরা হয়, এটাকে আসলে সেল কনস্ট্যান্ট বলা হয়, এটাকে বলা হচ্ছে সেল কনস্ট্যান্ট। তাহলে কি দাঁড়ালো, কাপ্পা ইন্টু 1/z। তাহলে সিম্পলি এখানে আপেক্ষিক রোধ সমান কি দাঁড়ালো না সি ইন্টু জেড, অর্থাৎ কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা সমান কি না ওই দ্রবণের পরিবাহিতা তাকে কি দিয়ে গুণ করব না সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক দিয়ে গুণ করব। এটা একটা রিলেশন আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পার সংজ্ঞা কিভাবে বলবো, দেখো এল সমান যদি 1 ধরি, এ সমান যদি 1 ধরি, অর্থাৎ 1 সেমি দূরে অবস্থিত এই যে তড়িৎদ্বার, এই দুটো তড়িৎদ্বার এরা যদি পরস্পর 1 সেমি দূরে থাকে এবং এদের মধ্যে যে এই দুটো সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা 1 সেমি ধরার পর এদের মধ্যে প্রস্থচ্ছেদ যদি আমরা 1 বর্গ সেমি বা 1 সেমি স্কোয়ার, এ সমান 1 সেমি স্কোয়ার বলি, তাহলে সি সমান কাপ্পা, অর্থাৎ ওই দ্রবণের পরিবাহিতাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তার মানে এক্ষেত্রে তড়িৎ পরিবাহিতার যেটা বলা হচ্ছে, এক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, যে কোনো দ্রবণের ক্ষেত্রেই যদি সেল কনস্ট্যান্টটা 1 হয়, অর্থাৎ ওদের মধ্যে দূরত্ব 1 এবং ওদের মধ্যে প্রস্থচ্ছেদ যদি 1 হয়, তাহলে ওই দ্রবণের পরিবাহিতাটাই হলো কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি আপেক্ষিক পরিবাহিতার একক কি হবে, তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক পরিবাহিতার যদি বলি একক কি হবে, তা সিম্পলি আবার বলছি সি এর একক বসাবো। সি এর একক আমরা জানি, সিজিএস যদি বলি তাহলে হচ্ছে ওহম ইনভার্স। আর জেড এর একক কী হবে, জেড মানে কি না স্যার এল বাই এ, সেল কনস্ট্যান্ট। এল এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার আর এর ইউনিট সেমি স্কোয়ার, তাহলে এটা কি হবে 1/cm, তার মানে সিএম ইনভার্স। ওকে, তাহলে যদি বলা হয় যে কাপ্পা আপেক্ষিক পরিবাহিতার সিজিএস একক এটা, আর যদি এসআই একক বলা হয় তখন আমরা ওহম ইনভার্সের জায়গায় বলবো সিমেন্স আর মিটার ইনভার্স। ওকে, সিমেন্স মিটার ইনভার্স। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা কথা আমরা যদি এখানে প্রশ্ন করি যে আচ্ছা এই যে সি দ্রবণের তড়িৎ পরিবাহিতা, এই দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে পরিবাহিতা সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর আমরা বলতেই পারি, দেখো দ্রবণে যে উপস্থিত আয়ন সেই আয়নের সংখ্যা, অর্থাৎ দ্রবণে উপস্থিত আয়ন সংখ্যা, যত আয়ন সংখ্যা বেশি হবে তত পরিবাহিতা সি এর মানটা বাড়বে। 2 নম্বর ওই আয়নগুলির আধান, যত আধান বেশি হবে তাহলে আয়ন বেশি তড়িৎ আধান পরিবাহিত হবে, তার মানে তাদের পরিবাহিতাও বেশি হবে আয়নগুলির আধান, শুধু আধান সংখ্যা নয় আধান। 3 নম্বর পয়েন্ট এটা বলতে পারো যে আয়নগুলির মোবিলিটি বা গতিবেগ, আয়নিক মোবিলিটি বা গতিবেগ। 4 নম্বর কি বলতে পারো, উষ্ণতা, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। উষ্ণতা যত বেশি হবে ওদের তত মোবিলিটি বাড়ে। আর সবচেয়ে শেষে আমরা বলবো দ্রাবকের প্রকৃতি পোলার হতে পারে, নন পোলার হতে পারে। যদি পোলার হয় তাহলে আয়নীয় যে আয়নসগুলো, যারা আয়নীয় মানে যারা আয়নসগুলো ডিজলভ হয়ে আছে তাদের কী হবে, মোবিলিটি কম হবে। আর নন পোলার হলে তারা কী হবে, কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের ওপর কাজ করবে না, তাহলে তাদের যথেষ্ট মোবিলিটি বেশি হবে। তো অবভিয়াসলি দ্রাবকের প্রকৃতিও একটা বিশেষ ফ্যাক্টর। তো এই 5টা ফ্যাক্টর আমরা মনে রাখবো। এবার আমরা একটা নির্দিষ্ট সেট আপ দেখে নেব যে আসলে এই কন্ডাক্টিভিটি সেল, অর্থাৎ কন্ডাক্টিভিটি সেল মানে কি না, যে সেল অর্থাৎ পরিবাহিতা কোষ, বাংলায় আমরা বলি কন্ডাক্টিভিটি সেল, যে সেলের মধ্য দিয়ে আমরা কি করি না একটা ইলেকট্রোলাইট সলিউশনে তড়িৎ পরিবাহিতাটা আমরা পরিমাপ করব। তো এরকম কোনো একটা কন্ডাক্টিভিটি সেলের মাধ্যমে যখন দ্রবণের বা তড়িৎ ইলেকট্রোলাইটিক মানে হচ্ছে কি বলবো এটাকে, তড়িৎ বিশ্লেষ্যের যদি পরিবাহিতা পরিমাপ করতে চাই তাহলে কি করতে, একটা সেট আপ চাই। সেই সেট আপে কী করা হচ্ছে, দুটো তড়িৎদ্বার, নর্মালি এগুলো প্ল্যাটিনামের তড়িৎদ্বার, প্ল্যাটিনাম ধাতুর তৈরি, এবং এদের দিকে পরস্পর থেকে 1 সেমি দূরত্বের নর্মালি রাখা হয় ইউনিট ডিস্টেন্সে। এবার যদি 1 সেমি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, সেক্ষেত্রে ডিস্টেন্সটা কত সেটা মেপে নেওয়া হবে, এবং এই যে এরিয়াটা, এই যে মেটাল প্লেটের এরিয়াটা সেটা মেপে নেওয়া হবে। এবং আমরা জানি D/A, এখান থেকে আমরা সেল কনস্ট্যান্ট জেডটা বের করে নিতে পারবো। আর তোমরা জানো ওহমের সূত্র অনুযায়ী V সমান IR, সেক্ষেত্রে 1/R ইকুয়ালস আমরা লিখতে পারি I/V। এই 1/R কে আমরা বলছি কন্ডাক্ট্যান্স বা C সমান I/V।
তাহলে এই কন্ডাক্ট্যান্স মাপার জন্য এখানে দেখো একটা গ্যালভানোমিটার ইউজ করা আছে, যার মধ্য দিয়ে আই, আর যে কারেন্টটা ফ্লো করা হচ্ছে তার ভোল্টেজটা আমরা এখান থেকে ভি পেয়ে যাব। তো এক্ষেত্রে আই আর ভি মেপে অ্যাকচুয়ালি তার ওই দ্রবণের পরিবাহিতাটা আমরা আই বাই ভি এই রেশিও থেকে পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে দেখো, নর্মালি আমাদের সূত্রটা কি ছিল? সূত্র ছিল যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স সমান কন্ডাক্ট্যান্স দ্রবণের পরিবাহিতা ইনটু, সেক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি ডি বাই এ। ওকে, তাহলে এখানে সেল কনস্ট্যান্ট ডি বাই এ যদি আমরা পেয়ে যাই আর দ্রবণের পরিবাহিতাও যদি পেয়ে যাই, সেক্ষেত্রে সেখান থেকে আমরা কাপ্পা দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাও কিন্তু মাপতে পারবো। তো তার জন্য এই সেট আপটা করতে হবে। এই সেট আপকে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি সেল বা পরিবাহিতা কোষ। এই পরিবাহিতা কোষে খুব খেয়াল রাখবে, এখানে কিন্তু ডিসি সোর্স ব্যবহার না করে এসি সোর্স ব্যবহার করা হয় দুটি কারণে। দেখো, এর মধ্যে দিয়ে যদি আমরা যে আয়ন্সগুলো আছে, আয়ন্সগুলোকে যদি আমরা নির্দিষ্ট দিকে মুভমেন্ট করে দিই, তাহলে ডিসি কারেন্ট ইউজ করলে কি হবে? একটা নির্দিষ্ট দিকে মুভমেন্ট করবে, তাহলে দ্রবণের সম্পূর্ণ অংশের পরিবাহিতাটা কিন্তু পরিমাপ করা সম্ভব হবে না। এটা একটা কারণ। 2 নম্বর, দেখো, ডিসি কারেন্ট যদি ফ্লো করা হয় তাহলে কি হবে জানো তো? এই যে মেটাল ইলেকট্রোডসগুলো আছে এর চারিদিকে একটা লেয়ার তৈরি হবে। যদি হাইড্রোজেন বলো বা এরকম কোনো অধাতব গ্যাসের একটা লেয়ার তৈরি হবে, অর্থাৎ পোলারাইজেশন ঘটবে। আবার অথবা অনেক সময় ব্যাক ইএমএফও প্রডিউস হতে পারে। এই সমস্ত কারণগুলোর জন্যই আসলে এসি ব্যবহার করলে, এসিতে কি হচ্ছে বলতো, নির্দিষ্ট সময় অন্তর যেহেতু এই ক্যাথোড এবং অ্যানোডের চরিত্র ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার পাল্টে যাচ্ছে, ফলে কোনো জায়গাতেই আসলে এই ক্যাটায়ন অ্যানায়নগুলো নির্দিষ্ট দিকে কি করতে পারবে না, মুক্ত হতে পারবে না। ফলে দ্রবণের কমপ্লিট একটা যে পরিবাহিতা সেটা সুন্দরভাবে মাপা যাবে। তো এটা আমরা মনে রাখবো, অবভিয়াসলি এসি ইজ ইউজড, নট ডিসি। আচ্ছা, প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি যে দেখো, এক্ষেত্রে এই যে সেল কনস্ট্যান্ট ডি বাই এ বলো বা এল বাই এ হোয়াট এভার, এই সেল কনস্ট্যান্ট কিন্তু মাপাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। কারণ এই এক্স্যাক্ট প্ল্যাটিনামের প্রস্থচ্ছেদ এবং এদের মধ্যে ডিস্টেন্স, সেগুলো মাপা খুব কঠিন হয় বলে অ্যাকচুয়ালি এই সি এক্সপেরিমেন্টালি বের করা হয় এবং কাপ্পা বের করে সেখান থেকে আসলে এই কাপ্পা বাই সি রেশিও করেই জেডটা নির্ণয় করা হয়। হ্যাঁ, এবং এক্ষেত্রে এই কন্ডাক্টিভিটি সেলের কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। এখন আপেক্ষিক পরিবাহিতা সম্বন্ধে, আপেক্ষিক পরিবাহিতা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আমরা বুঝে নেব। দেখো, আপেক্ষিক পরিবাহিতা সমান কি? আমরা যদি কাপ্পা বলি, আপেক্ষিক পরিবাহিতা সমান পরীক্ষালব্ধ পরিবাহিতা, যদি মানে দ্রবণের পরিবাহিতা সি বলি, ইন্টু কোষ ধ্রুবক আমরা জেড বলতে পারি। তো দেখো, আমরা যদি বিভিন্ন মানে পরিবাহিতা কোষ ব্যবহার করি, সেক্ষেত্রে জেড এর মান বদলে যাবে, সি এর মানও বদলে যাবে। সি এর মান সি ডট ধরলাম, জেড এর মান জেড ডট ধরলাম, কিন্তু কাপ্পার মানটা কিন্তু দেখো একই থাকছে। অর্থাৎ আমরা বিভিন্ন পরিবাহিতা কোষে যেখানে জেড এর মান অর্থাৎ কোষ ধ্রুবকের মান আলাদা, সেক্ষেত্রে পরীক্ষালব্ধ পরিবাহিতা আলাদা হলেও কাপ্পা অর্থাৎ ওই বিশেষ তড়িৎ বিশ্লেষের যে পরিবাহিতা সেটা কিন্তু স্থির। তাহলে আমরা এটা এখান থেকে বলতে পারি কি, যে নির্দিষ্ট দ্রাবক, নির্দিষ্ট গাঢ়ত্ব এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা এটা একটা বৈশিষ্ট্য সূচক রাশি। সুতরাং পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান অর্থাৎ জেড, এটা যাই হোক না কেন, নির্দিষ্ট উষ্ণতায় তার কাপ্পার মান কিন্তু সবসময় স্থির। এখন এখানে প্রশ্ন, এই কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে? এক তো দেখো, ইলেকট্রোলাইট কি রকম ব্যবহার করছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষ্য যেমন হবে তার প্রকৃতি অনুযায়ী কাপ্পার মান বা আপেক্ষিক পরিবাহিতা কিন্তু বদলে যাবে। অর্থাৎ একই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা একই হলেও ভিন্ন তড়িৎ বিশ্লেষের তো ভিন্ন হবেই না। 2 নম্বর, দেখো, তড়িৎ বিশ্লেষের দ্রবণের গাঢ়ত্ব যদি আলাদা হয় তাহলে অবভিয়াসলি কি হবে, তার কাপ্পাও আলাদা হবে। 3 নম্বর, তড়িৎ বিশ্লেষের বিয়োজনে উৎপন্ন আয়নগুলির সাইজ, তাহলে সাইজ বা আকার, সাইজ অফ আয়নস ইন ইলেকট্রোলাইটস। 4
তারপর যেটা বলবো যে আমরা যে দ্রাবক আয়নের মাত্রা অর্থাৎ যে যে ক্যাটায়ন বা অ্যানায়নসগুলো ইলেকট্রোলাইট থেকে প্রডিউস হচ্ছে, সেক্ষেত্রে তারা কোনো দ্রাবকে তো দ্রবীভূত হবে। তো সেক্ষেত্রে দ্রাবক আয়ন যদি ঠিকঠাক না হয় বা দ্রাবক আয়ন যদি না হয়, তাহলে তাদের আয়নিক মোবিলিটি যা হবে, আর যদি দ্রাবক আয়ন হয়ে যায় তাহলে তাদের মোবিলিটি ডিফারেন্ট হবে। আর মোবিলিটি বা আয়নিক গতিশীলতা যদি আলাদা হয়, তাদের তড়িৎ পরিবাহিতাও আলাদা হবে। কাজে দ্রাবক আয়নের মাত্রা এটা একটা বিষয় যার উপর নির্ভর করে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে। 5 নম্বর পয়েন্ট আমরা বলবো দ্রাবকের প্রকৃতি, পোলার না নন পোলার, সেই অনুযায়ী কিন্তু আয়নিক গতিশীলতাও চেঞ্জ হবে। আর 6 নম্বর পয়েন্ট অবশ্যই তোমরা বলবে উষ্ণতা। উষ্ণতা কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়ায়। কাজে এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো যে আপেক্ষিক পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এখন এই আপেক্ষিক পরিবাহিতা ব্যাপারটা একটুখানি আলোচনা করা যাক। এক্ষেত্রে আমরা আলোচনা করব যে তড়িৎ বিশ্লেষ্য যারা যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ তড়িৎ বিশ্লেষের যে সমস্ত দ্রবণ, সেই দ্রবণের যদি গাঢ়ত্বটা পরিবর্তন করা হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাটা ওদের গাঢ়ত্ব পরিবর্তনে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো ইলেকট্রোলাইট সলিউশন দু ধরনের হতে পারে। একটা তো হতে পারে স্ট্রং ইলেকট্রোলাইট, তাই না? স্ট্রং ইলেকট্রোলাইট যেটাকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেমন ধরো KCl, অথবা মনে করো NaCl এর দ্রবণ বা KNO3 ইত্যাদি। আর একটা হতে পারে উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, যেমন মনে করো সিলভার ক্লোরাইড বা মনে করো CH3COOH বা NH4OH ইত্যাদির দ্রবণ। এখন স্ট্রং ইলেকট্রোলাইটে কি হয় বলতো? বিয়োজন মাত্রা প্রায় 100% বা তার কাছাকাছি হয়। সুতরাং এই সমস্ত দ্রবণে যদি আমরা গাঢ়ত্ব বাড়াই, তখন কি হবে না? দেখো 100% আয়নিত হওয়ার মানে কি না, যখন C1 গাঢ়ত্ব, C1 যখন ভেরি ভেরি লেস দ্যান C2, যখন C1 গাঢ়ত্ব, তখন দেখো কাপ্পা সমান কি না, কাপ্পা সমান হচ্ছে কন্ডাক্ট্যান্স ইন্টু জেড। আবার এই কাপ্পা সমান আমরা বলতে পারি C ইন্টু L বাই A। এখন L ইজিক্যাল টু যদি 1 হয়, A ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে দেখো এটা একটা ধরো তড়িৎদ্বার, আর এটা একটা তড়িৎদ্বার দুটো যদি সমান্তরাল ভাবে থাকে, তাহলে দেখো এই তড়িৎদ্বারের এরিয়া অফ ক্রস সেকশন A আর তার ডিস্টেন্সটা যদি L হয়, তাহলে এই দুটো তড়িৎদ্বার দ্বারা ঘিরে থাকা যে 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 তরলের আয়তন, সেটাকে হবে বলবো আমরা L ইন্টু A, অর্থাৎ V। L ইন্টু A সমান কি হবে? অর্থাৎ V, তাই না? অর্থাৎ একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্যে থাকা দুটি তড়িৎদ্বারের মধ্যে যে দ্রবণ, সেই দ্রবণের আয়তন আমরা বলতে পারি 1 ইউনিট। কারণ L ইজিক্যাল টু 1, A ইজিক্যাল টু 1, তার মানে ওই অংশের মধ্যে যে সলিউশনটা থাকছে, সেই সলিউশনটা কি হচ্ছে একক আয়তনের। তাহলে কাজেই একক আয়তনের দ্রবণের যে পরিবাহিতা, সেটাই তো আপেক্ষিক পরিবাহিতা। আবার বলছি, একক আয়তনের দ্রবণের যে পরিবাহিতা, সেটাই কি আপেক্ষিক পরিবাহিতা। এবার দেখো যখন C1 কম অর্থাৎ গাঢ়ত্ব কম, তখন কি হচ্ছে? এই দ্রবণে এই একক আয়তনের মধ্যে কি হচ্ছে? আয়নের সংখ্যা কম, কাজেই সেক্ষেত্রে কাপ্পাও হবে কি কম। যখন C2 অর্থাৎ C2 ভেরি ভেরি গ্রেটার দেন, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বলছি, গাঢ়ত্ব যত বাড়াচ্ছি আমি, তত কি হবে না এই কাপ্পার মানও তখন বাড়বে। তাহলে ভাইস ভার্সা, যখন গাঢ়ত্ব কমাবো তখন কাপ্পার মান কমবে। এই হচ্ছে কনসেপ্ট। এবার চলে আসি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। দেখো দুর্বল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হয়, আমরা অসওয়াল্ড ডাইলিউশন লতে পড়েছি যে যত বিয়োজন মাত্রা বাড়বে, অর্থাৎ কোনো দ্রবণের যত গাঢ়ত্ব কমবে, তার বিয়োজন মাত্রা বাড়বে। সিম্পলি ভ্যারিজ টু 1/√c, আলফা সিম্পলি ভ্যারিজ টু 1/√c। তাহলে সেক্ষেত্রে দেখো যত আমি এই দ্রবণের গাঢ়ত্ব বাড়াবো, আলফার মান কমবে।
তাহলে একক আয়তনে যে আয়নের সংখ্যা সেটাও তো কমবে। অর্থাৎ এই উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যত গাঢ়ত্ব বাড়ানো হবে তত কি হবে, গাঢ়ত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বিয়োজন মাত্রা কমবে। কিন্তু বিয়োজন মাত্রা কমলেও যেহেতু কণার সংখ্যা ওভারঅল বাড়ছে এবং এই গাঢ়ত্ব বৃদ্ধির সঙ্গে কণার সংখ্যা যথেষ্ট পরিমাণে বাড়ে, কিন্তু বিয়োজন মাত্রা সেই হারে কিন্তু কমে না। কাজেই ওভারঅল একক আয়তনে আমরা যে দ্রবণের যে পরীক্ষাধীন পরিবাহিতা সেটার মান আসলে বাড়ে। হ্যাঁ, হয়তো স্ট্রং ইলেকট্রোলাইটের মতো দ্রুত হারে বাড়ে না, কিন্তু বাড়ে। সেই কারণে আমরা বলতে পারি যে এর ক্ষেত্রেও গাঢ়ত্ব বৃদ্ধি করলে আসলে উইক ইলেকট্রোলাইট এর ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পার মান ও বাড়বে, বোঝাতে পারলাম? হ্যাঁ। এবার প্রশ্ন হলো, যদি গাঢ়ত্ব কমানো হতো, সি এর মান যখন কমানো হবে, গাঢ়ত্ব যখন কমানো হবে আলফার মান বাড়বে, কিন্তু যে এই গাঢ়ত্ব যে কমানোর ফলে একক আয়তনে আয়নগুলির সংখ্যাও তো কমে যাবে, তাহলে একই হারে কাপ্পার মানও কমবে। সুতরাং গাঢ়ত্ব কমলে কাপ্পার মান কমছে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইট এর জন্য আমরা সামারি আপ করতে পারি কি, যে আপেক্ষিক পরিবাহিতার মান ওদের যে কোনো প্রকার তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেই গাঢ়ত্ব বাড়লে বাড়বে এবং গাঢ়ত্ব কমলে আপেক্ষিক পরিবাহিতার মান কমবে। আচ্ছা, এখন আমরা মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে কি সম্পর্ক আছে সেটা নির্ণয় করব। তো দেখো, আপেক্ষিক পরিবাহিতা বলতে আমরা যে কনসেপ্টটা পেয়েছি সেটা হচ্ছে কাপ্পা সমান কি না কোনো দ্রবণের পরীক্ষাধীন দ্রবণের পরিবাহিতা ইনটু সেল কনস্ট্যান্ট জেড। এখন এই পরীক্ষাধীন দ্রবণের যে পরিবাহিতা সেক্ষেত্রে আমরা মাপি কি করে না, সেল কনস্ট্যান্ট কি করা হয়, সেল কনস্ট্যান্ট নর্মালি আমরা জেডটাকে 1 ধরে নিচ্ছি। তাহলে জেডটাকে যদি 1 ধরে নিই তাহলে দ্রবণে যে পরিবাহিতাটা পাবো সেটাই হবে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা। অর্থাৎ কোনো দ্রবণ আমরা যদি মনে করো 1 সিসি দ্রবণ আমরা ব্যবহার করি, দ্রবণ ধরো ভিসিসি ব্যবহার করলাম, ভিসিসি দ্রবণ তার মোলারিটি হোয়াট এভার যাই হোক, সেই ভিসিসি দ্রবণের পরিবাহিতা আমি ধরে নিচ্ছি সি। তাহলে 1 সিসি দ্রবণের পরিবাহিতা কি হবে না, সি বাই ভি। এই 1 সিসি দ্রবণের পরিবাহিতাটাকে আমরা বলছি কাপ্পা। অর্থাৎ যদি আমরা এরকম ধরে নিই যে ভি সেমি কিউব কোনো দ্রবণের একটা তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইট সলিউশন কোনো দ্রবণ, সেই দ্রবণে আমি ধরে নিচ্ছি আমার 1 মোল একটা ইলেকট্রোলাইট দ্রবীভূত করেছি, ভি সেমি কিউব দ্রবণে 1 মোল ইলেকট্রোলাইট দ্রবীভূত করেছি। এখন এই 1 সিসি দ্রবণের পরিবাহিতা আমরা যদি কাপ্পা বলি তাহলে ওই দ্রবণের পরিবাহিতা সমান কি না কাপ্পা ইন্টু ভি, তাই না? আবার বলছি, ভি সিসি দ্রবণের পরিবাহিতা আমি ধরলাম সি, 1 সিসি দ্রবণের পরিবাহিতা সি বাই ভি। এবার এই 1 সিসি দ্রবণের পরিবাহিতাকেই আমরা বলি কি কাপ্পা, আপেক্ষিক পরিবাহিতা। তাহলে কাপ্পাকে ভি দিয়ে গুণ করে, এটা জাস্ট গুণ করলে কি দাঁড়াচ্ছে সি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা ইন্টু ভি। এবার দেখো, এটা যদি 1 মোল দ্রবণের যে পরিবাহিতা সেটাকেই আমরা কি বলি, কোনো দ্রবণে যদি 1 মোল কোনো পদার্থ থাকে, অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যদি 1 মোল যে আয়তনে দ্রবীভূত আছে সেই দ্রবণের পরিবাহিতাকেই আমরা বলি মোলার পরিবাহিতা। কাজে মোলার পরিবাহিতাকে যদি লামদা এম বলি তাহলে লামদা এম সমানই হচ্ছে আমার সি, আর সি সমানই হচ্ছে আমার কাপ্পা ইন্টু ভি। ইয়েস অর নো? ইয়েস। এবার দেখ, এখানে বলা হচ্ছে ভিসিসি দ্রবণে আমার 1 মোল দ্রবীভূত আছে। আমি যদি ধরে নিই কোনো দ্রবণের মোলারিটি একটা পরীক্ষাধীন দ্রবণ, তার মোলারিটি আমি ধরলাম এম। তার মানে কি না স্যার, 1000 সিসি দ্রবণে এম মোল ওই ইলেকট্রোলাইট দ্রবীভূত আছে, না বোঝা গেল নি? 1000 সিসি দ্রবণে, তাহলে ওই দ্রবণে আমরা বলতে পারি 1 মোল দ্রবীভূত আছে কত আয়তনে না 1000 বাই এম সিসি। আবার বলছি, 1000 সিসি দ্রবণে, অর্থাৎ কোনো দ্রবণে মোলারিটি ধরলাম এম,
তার মানে 1 লিটার দ্রবণে বা 1000 সিসি দ্রবণে এম মোল, তাহলে 1 মোল দ্রবীভূত হচ্ছে 1000 বাই এম সিসি, এইটাই তো আমরা ভি ধরেছি। কারণ 1 মোল আমরা ধরে নিয়েছিলাম যে 1 মোল ইলেকট্রোলাইট দ্রবীভূত আছে কোনো ভি সিসি দ্রবণে, কাজে এখানে ভি এর মান 1000 বাই এম, কাজে এখানে আমরা ল্যামদা এম সমান কি লিখতে পারি, কে। এবার ভিটাকে আমরা ট্রান্সফার করব এই মোলারিটি দিয়ে 1000 ডিভাইডেড বাই এম, তাহলে এখান থেকে একটা রিলেশন পেলাম, ল্যামদা এম অর্থাৎ মোলার পরিবাহিতা সমান দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000 বাই মোলারিটি। এবার এখানে যদি আমাদের বলা হয় এই যে ল্যামদা এম বা মোলার পরিবাহিতা সমান আমরা শিখলাম কাপ্পা ইন্টু 1000 বাই এম, এই দ্রবণের আসলে একক আমরা ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে একক কি হবে? স্যার কাপ্পার একক কি ছিল আমরা পড়েছিলাম ওম, যদি এসআই করি তাহলে হবে সিমেন্স মিটার ইনভার্স, ওকে, ইন্টু 1000, এটা একটা সংখ্যা এরপর বাদ দাও, ডিভাইডেড বাই এম এর ইউনিট। এম এর ইউনিটটা কি না, এম এর ইউনিট আমরা জানি মোলারিটি মিন্স কি হবে মোল, মোল পার লিটার, এটা ইউনিট। এবার লিটার ইউনিটকে কনভার্ট করতে পারি কিসে, এম কিউবে। মিটার অ্যাকচুয়ালি লিটার এই ইউনিটটা অ্যাকচুয়ালি কি ঘনমিটারের সঙ্গে তুলনীয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখব এস এম মাইনাস ইন্টু লিটার মানে এখানে আমি মিটার কিউব নেবো ডিভাইডেড বাই মোল, তার মানে আসছে এস এম টু মোল ইনভার্স, অর্থাৎ সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, এটাই হচ্ছে আমার কি না ল্যামদা এম এর একক, অর্থাৎ মোলার পরিবাহিতার একক। এবার আমরা একইভাবে ঠিক আগেরটার মতোই তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক তৈরি করব। তো সে সম্পর্ক করার জন্য একইভাবে আমরা ধরে নিচ্ছি যে ভিসিসি আয়তনের কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, যাতে 1 গ্রাম তুল্যাঙ্ক যেটাকে আমরা বলি 1n মাত্রার আর কি 1 নর্মাল মাত্রার কোনো ইলেকট্রোলাইট দ্রবীভূত আছে, তাহলে ভিসিসি আয়তনের কোনো দ্রবণে আমি ধরে নিচ্ছি 1 গ্রাম তুল্যাঙ্ক একটা ইলেকট্রোলাইট কি হয়েছে না দ্রবীভূত আছে, যেই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা আমি ধরলাম কাপ্পা। তাহলে একই নিয়মে আমরা বলতে পারি ওই দ্রবণের মানে পরিবাহিতা সমান কি হবে, কাপ্পা ইন্টু ভি, আগের মতোই কাপ্পা ইন্টু ভি, ওই দ্রবণের পরিবাহিতা, এটাকে আমরা সি বলি বা ল্যামদা বলতে পারি, ওকে। এবার এখানে আমি ধরে নিচ্ছি যে কোনো দ্রবণের নর্ম্যালিটি আমি ধরে নিচ্ছি এন, ক্যাপিটাল এন, নট 1n, আমি এন ধরলাম, নর্মালি এন, সেটা এক্স হতে পারে ওয়াই হতে পারে, আমি এন ধরে নিচ্ছি। তার মানে কি স্যার 1000 সিসি দ্রবণে আমার এক নর্ম্যাল ওই পদার্থটা এন নর্ম্যাল পদার্থ দ্রবীভূত আছে, এন তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, তাহলে 1 তুল্যাঙ্ক দ্রবীভূত আছে কতই না 1000 সিসি ডিভাইডেড বাই এন, তাহলে এই যে 1000 সিসি বাই এন এইটাই হচ্ছে আমার ভি। আমি ধরে নিচ্ছি ভিসিসি আয়তনে 1 গ্রাম তুল্যাঙ্ক, এখানে দেখলাম 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে 1000 বাই এন সিসিতে, তাহলে এইটার সঙ্গে এইটা কি কম্পারেবল, তাহলে এখানে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এন লিখলাম, তাহলে ল্যামদা এটাকে আমরা নাম দিচ্ছি ইকুইভ্যালেন্ট। এই যে দ্রবণের পরিবাহিতা, এক তুল্যাঙ্ক দ্রবণের যে পরিবাহিতা সেটাকে আমরা বলবো কি বলবো, তুল্যাঙ্ক পরিবাহিতা। সুতরাং এখান থেকে এই যে সম্পর্কটা আমরা পেলাম, এই সম্পর্কটা থেকে একইভাবে আমরা কিন্তু এই তুল্যাঙ্ক পরিবাহিতা আমরা লিখতে পারি ল্যামদা ইকুইভ্যালেন্ট, এর ইউনিট কি হবে বলো, এর ইউনিট কি হবে, একই নিয়ম, কাপ্পার জন্য যে ইউনিটটা আছে সেটা কি সিমেন্স, তারপরে একইভাবে যে যেমন মিটার স্কোয়ার হয়েছিল এরও মিটার স্কোয়ার হবে, খালি মোলার ইনভার্সের জায়গায় হবে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ওকে। এই হচ্ছে ল্যামদা ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতার একক। নেক্সট আমরা মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। তো আমরা জাস্ট মানে রিলেশনগুলো লিখলেই আমাদের এই সম্পর্কটা চলে আসবে। দেখো মোলার পরিবাহিতা ল্যামদা এম সমান আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইন্টু 1000 বাই এম, যেখানে এম দ্রবণের মোলারিটি,
আর ল্যামদা ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই নর্ম্যালিটি সমান লামদা অর্থাৎ লামদা ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই লামদা মোলারিটি যদি বের করি তাহলে রেজাল্টটা কি আসছে সিম্পলি এম বাই এন, কারণ কাপ্পা 1000টা কেটে যাচ্ছে এম বাই এন। এখন এমটা হচ্ছে মোলারিটি আর এনটা নর্ম্যালিটি। ওকে, তো নর্ম্যালিটি মোলারিটির সঙ্গে একটা সম্পর্ক আছে। আমরা জানি কোনো দ্রবণের নর্ম্যালিটি যদি এন হয় আর কোনো দ্রবণের মোলারিটি যদি এম হয়, তাহলে নর্ম্যালিটি সমান মোলারিটি ইন্টু উক্ত পদার্থের প্রতি সংকেত এককে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা অর্থাৎ জেডের গুণফলের সমান। অর্থাৎ এন সমান এম ইন্টু জেড। জেডটা কি খুব ভালো করে মনে রাখবো, প্রতি সংকেত এককে যে ক্যাটায়ন আসছে বা অ্যানায়ন আসছে তাদের ক্যাটায়ন বা অ্যানায়নের যোজ্যতা, এর যোজ্যতা। তাহলে এইটা তাহলে এম বাই এন সমান অ্যাকচুয়ালি কি আসছে 1/z। এম বাই এন সমান আসছে 1/z। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, ল্যামদা এম সমান ল্যামদা ইকুইভ্যালেন্ট ইন্টু জেড। অর্থাৎ কোনো দ্রবণের মোলার পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা ইন্টু যোজ্যতা, ক্যাটায়ন বা অ্যানায়নগুলির যোজ্যতা। এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। ধরা যাক একটা ইলেকট্রোলাইট সোডিয়াম সালফেট Na2SO4। Na2SO4, তো এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই দ্রবণের ক্ষেত্রে যদি ল্যামদা এম এবং ল্যামদা ইকুইভ্যালেন্টের সম্পর্ক হয়, তাহলে ল্যামদা এম সমান ল্যামদা ইকুইভ্যালেন্ট ইন্টু জেড। এবার এখানে প্রশ্ন হলো জেড এর মান কত। দেখো জেড এর মান কি না, প্রতি সংকেতে আমার ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা। ক্যাটায়নের মোট যোজ্যতা দেখো এনের এখানে যোজ্যতা কত 1, কিন্তু সংখ্যা আছে কি 2, মোট সংখ্যাটা 2। আর অ্যানায়নের সংখ্যা দেখো SO4 একটা মূলক, এর যোজ্যতাও 2। তাহলে এখানে জেড এর মান হবে ল্যামদা ইকুইভ্যালেন্ট ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামদা ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতা সমান ল্যামদা মোলারিটি অর্থাৎ মোলার ল্যামদা মোলারিটি না ল্যামদা মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই 2। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা বলো NaCl বা KCl এই দ্রবণগুলির ক্ষেত্রে ল্যামদা এম আর ল্যামদা ইকুইভ্যালেন্ট এর সম্পর্কটা সমান হবে এরা, কারণ এখানে জেড এর মান 1। আচ্ছা, থিওরিটিক্যাল কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমরা কিছু গাণিতিক অনুশীলনও এই লেসনেই মানে করে নেব। তো গাণিতিক অনুশীলনের প্রথম প্রশ্ন দেখো, একটি পরিবাহিতা কোষ বা কন্ডাক্টিভিটি সেল, এই কন্ডাক্টিভিটি সেলে কি বলেছে, সমান্তরাল তড়িৎদ্বার দুটির মধ্যে যে ব্যবধান সেটা বলা হচ্ছে এলটা হচ্ছে দেওয়া হচ্ছে 7.2 সেন্টিমিটার আর প্রস্থচ্ছেদ বলা হচ্ছে 1.2 cm²। তাহলে সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষটিতে দেখা যাচ্ছে রোধ 1950 ওহম। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 1950 ওহম। কোষটির কোষ ধ্রুবক আমরা জানি, কোষ ধ্রুবক নর্মালি আমরা সেল কনস্ট্যান্ট জি দিয়ে যদি প্রকাশ করি, অনেকে জেড দিয়েও প্রকাশ করে, জি বা জেড সমান হচ্ছে L/A। তাহলে 7.2 ডিভাইডেড বাই 1.2 cm², cm সমান 6 cm ইনভার্স। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট পার্ট যেটা আছে দেখো, আপেক্ষিক পরিবাহিতা আমাদের হিসাব করতে হবে। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান আমরা জানি কন্ডাক্ট্যান্স ইন্টু জেড। তাহলে সেক্ষেত্রে কন্ডাক্ট্যান্স মানে 1/r ইন্টু জেডটা আমরা পেয়ে গেছি 6 cm ইনভার্স। আচ্ছা, এখানে হচ্ছে 1/1950 ওম ইনভার্স, এটা ওম আছে ইন্টু 6 cm ইনভার্স। তার মানে এটা ভ্যালুটা কত আসছে না 6/1950, এটা করলে আসছে 3.07 ইন্টু 10 মানে সমাধান করলে এইটা আসছে দেখো ওম ইনভার্স cm ইনভার্স। তো এইটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, একটি পরিবাহিতা কোষকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষ কর্তৃক প্রদর্শিত রোধ মানে আর, এটা দেওয়া আছে 170.5 ওহম। দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান 1.342 সিমেন্স মিটার ইনভার্স। ওকে,
যদি কোষের সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব হয়, অর্থাৎ লেংথ যদি বলা হচ্ছে 0.0425 মিটার হয়, তাহলে প্রস্থচ্ছেদ এ ইকুয়ালস কত? দেখো আমরা জানি দ্রবণের ক্ষেত্রে কাপ্পা সমান 1/r ইন্টু L/A। জাস্ট মানগুলো পুট করো। এখানে কাপ্পার মান দেওয়া আছে 1.342 সমান 1/170.5। এটা কি লিখবো? ওহম ইনভার্স। ওহম যেমন আছে আমার লিখলাম। আর এটা কাপ্পা ইউনিটটা সিমেন্স মিটার ইনভার্স, সিমেন্স মিটার ইনভার্স সমান এল এর মান কত? এল এর মান 0.0425 ডিভাইডেড বাই আমার এ। তাহলে খুব সহজভাবে এখান থেকে আমি বলতে পারি এ সমান কি দাঁড়াচ্ছে না 0.0425, এটা হচ্ছে মিটার যেমন দেওয়া আছে এখানে লিখলাম, ডিভাইডেড বাই 1. যেটা দেওয়া আছে 1.342 সিমেন্স মিটার ইনভার্স, তারপরে ইনটু আসছে 170.5 ওহম। আচ্ছা, সিমেন্স আর ওহম এটা অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে, কারণ সিমেন্স মানে ওহম ইনভার্স। তো এটাকে জাস্ট গুণ করলে কি আসছে দেখো, মিটার ইনভার্স উপরে উঠলে মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই কাটাকাটি করলে এটা ক্যালকুলেশন করলে আসছে 1.857 ইন্টু 10⁻⁻⁴। এই হচ্ছে তোমার কি সেলের যে প্রস্থচ্ছেদ, সেলে যে তড়িৎদ্বার ব্যবহার করা হচ্ছে কন্ডাক্টিভিটি সেল, সেখানে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ। নেক্সট কোশ্চেন, একটি পরিবাহিতা কোষের সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে ব্যবধান L ইকুয়ালস 0.1 মিটার। প্রতিটি তড়িৎদ্বারের মধ্যে প্রস্থচ্ছেদ A ইকুয়ালস 0.04 মিটার স্কোয়ার। কোষটির মধ্যে একটা দ্রবণ ব্যবহার করা আছে যার আপেক্ষিক রোধ কাপ্পা সমান দেওয়া আছে 0.292 সিমেন্স ইনভার্স মিটার। দ্রবণ কর্তৃক প্রদর্শিত রোধ আর সমান জিজ্ঞাসা। তো কোশ্চেনগুলো একই রকম। ওকে, আমি আর এখানে লিখছি না, জাস্ট বাঁ দিকে তোমাদের সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা সলিউশনটা ভালো করে দেখে না, বাঁ দিকে আমি করে দিয়েছি। জাস্ট ভ্যালুটা আসছে 0.73 ওহম রোধ, দ্রবণ কর্তৃক প্রদর্শিত রোধ। এটা তোমরা এখানে জাস্ট স্টপ করবে এবং তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব গাণিতিক অনুশীলন এর পরবর্তী অংশ, যে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার যে সম্পর্ক বা তুলাঙ্ক পরিবাহিতা, এই সমস্ত সম্পর্কগুলো আছে তার থেকে কিছু কোশ্চেন। তো প্রথম প্রশ্ন দেখো, 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.02 N KCl, তার মানে দ্রবণের নর্মালিটিটা এখানে আমার হচ্ছে 0.02। একটি পরিবাহিতা কোষের রোধ হচ্ছে দেওয়া আছে 17.6 ওহম। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান দেওয়া আছে 2.4 ইন্টু 10⁻³ ওহম ইনভার্স সিএম ইনভার্স। সমউষ্ণতায় কোষটিকে এত দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষটি এত রোধ প্রদর্শন করে, ওই দ্রবণের মোলার পরিবাহিতা গণনা করতে হবে। তো প্রথমে দেখো আমাদের এখান থেকে সেল কনস্ট্যান্টটা বের করতে হবে, কারণ সেল কনস্ট্যান্ট তো এক্ষেত্রে চেঞ্জ হবে না, দুটো দ্রবণের ক্ষেত্রে সেল কনস্ট্যান্ট একই থাকবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা জানি যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান কি না স্যার 1/রোধ ইন্টু কোষ ধ্রুবক জেড, জেড সমান L/A। এবার এক্ষেত্রে কোষ ধ্রুবকটা আমাদের জানতে হবে। তো এখানে কোষ ধ্রুবক জানতে গেলে আমি জাস্ট রোধটা বসিয়ে দাও, রোধটার মান 1/17.6, তাহলে জেডটা পেয়ে যাবো। জাস্ট এটা গুণ করে দাও না, তাহলে জেড সমান কি না স্যার কাপ্পা ইন্টু আর। তাহলে কাপ্পার মান হচ্ছে 2.4 ইন্টু 10⁻³ তাকে গুণ করব কত 17.6 দিয়ে। তো গুণ করলে আসছে কত, হ্যাঁ গুণ করলে এটা আসছে 0.0424। আচ্ছা, এখানে ইউনিটটা লক্ষ্য করো, ওহম ইনভার্স কেটে যাবে, জাস্ট সিএম ইনভার্সটা পড়ে থাকবে। তাহলে সেল কনস্ট্যান্ট আমরা ভ্যালু পেলাম, ইউনিট পেলাম।
এবার দেখো অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের যে আপেক্ষিক পরিবাহিতার কথা বলা হচ্ছে, সেই আপেক্ষিক পরিবাহিতার একইভাবে আমরা বের করে নেব। আপেক্ষিক পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু কাপ্পা সমান কি না দ্রবণের পরিবাহিতা, অথবা লিখতে পারি দ্রবণের সেল কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর। একই নিয়ম, একইভাবে লিখছি। তো সেক্ষেত্রে জেড এর মান 0.04224 সিএম ইনভার্স, আর আর এর মান দেওয়া আছে দেখো অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 91.8 ওহম। একইভাবে এই ক্ষেত্রে কাপ্পাটা আবার বেরিয়ে গেল। কাপ্পাটা কত, জাস্ট এখানে ভ্যালুটা পুট করো, 4.6 ইন্টু 10⁻⁻4 ওহম ইনভার্স সিএম ইনভার্স। এবার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মোলার পরিবাহিতা আমরা জানি ল্যামদা এম সমান 1000 কাপ্পা ডিভাইডেড বাই তার মোলারিটি। মোলারিটি মিনস এম। তো এখানে এবার তো ভ্যালু তো আমরা পেয়ে গেছি, 1000 মানে 10 কিউব ইন্টু কাপ্পার মান 4.6 ইন্টু 10⁻⁻4 ওহম ইনভার্স সিএম ইনভার্স ডিভাইডেড বাই মোলারিটি কত দেওয়া আছে 0.1 অ্যাসিটিক অ্যাসিড ধরনে 0.1 মোল। তাহলে অবভিয়াসলি এটা গুণ করলে সিম্পলি আসছে 4.6, কারণ 10⁻⁻1 এখানে নিচে 0.1 কাটা কেটে যাচ্ছে, সিম্পলি আসছে এটা ওহম ইনভার্স সিএম স্কোয়ার মোল ইনভার্স। ওহম ইনভার্স মোল পার, এখানে লিটার আছে, মোল পার এখানে কি আছে লিটার, 0.1 মোল পার এখানে লিটার, লিটার মানে ডিএম কিউব। তো এখানে সিএম কিউব আসবে আসলে, তো সিএম কিউব তাহলে উপরে ইউনিটটা চলে গেলে তো আসছে ওহম ইনভার্স সিএম স্কোয়ার মোল ইনভার্স, এই হচ্ছে ইউনিট, আর ভ্যালুটা আসছে 0.46। তো এখান থেকে আমরা ল্যামদা এমটা অফ অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পেয়ে গেলাম। একটি পরিবাহিতা কোষে সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব অর্থাৎ এল সমান দেওয়া আছে 10⁻⁻2 মিটার। তারপরে বলেছে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ এ সমান দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। তারপরে বলেছে প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ দেওয়ার পরে কেসিএল দ্রবণ দ্বারা পূর্ণ করে কোষ কর্তৃক প্রদর্শিত রোধ আমার পেয়ে যাচ্ছি আর সমান 7.25 ওহম। বলছে কেসিএল দ্রবণের গাঢ়ত্ব যদি 5% W/V হয় তাহলে ওই দ্রবণের মোলার পরিবাহিতা কত। তো এখান থেকে আগে আমাদের যেটা দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান আমরা লিখতে পারি 1/r ইন্টু সেল কনস্ট্যান্ট L/A। তাহলে এক্ষেত্রে আমরা দ্রবণের আর ভ্যালুটা বেশ বসিয়ে দাও 1/7.25 ওহম, আর এল এর মানটা 10⁻⁻2, আর এ এর মানটা 2 ইন্টু 10⁻⁻4, এইটা হচ্ছে তোমার মিটার আর এটা মিটার স্কোয়ার। তার মানে এখানে টোটাল ভ্যালুটা এটা ক্যালকুলেশন করলে আসছে দেখো, তো এখানে ভ্যালুটা আসছে দেখো 6.896। ইউনিটটা আমরা একইভাবে লিখবো, যেহেতু ওহম ইনভার্স তাহলে সিমেন্স আর মিটার ইনভার্স। এটা হচ্ছে আমার কাপ্পার মানটা এবং ইউনিটটা আমি পেয়ে গেলাম। এবার আমি কেসিএল দ্রবণের মোলার গাঢ়ত্ব গণনা করব। এবার দেখো কেসিএল দ্রবণ যেটা বলেছে 5% W/V, এটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে বলো তো, এটাকে আমাকে মোলারিটিতে, এই দ্রবণের মোলারিটিতে বের করতে নিয়ে যেতে হবে। তো 5% দ্রবণ মানে 100 ml দ্রবণে 5 গ্রাম, তাহলে 1 লিটারে অবভিয়াসলি 50 গ্রাম। এবার 50 গ্রামকে ওর মোলার ম্যাস দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোলস পেয়ে যাব। মোলার ম্যাস হচ্ছে 74.74.6, কে এর হচ্ছে 39 জানো তোমরা 1, আর সিএল এর 35.5। এবার এটা ভাগ করলে আমাদের আসছে কত না 0.67। তাহলে ওই দ্রবণের মোলারিটি পেয়ে গেলাম। ওকে, দ্রবণের মোলারিটি আমরা পেয়ে গেলাম। এবার এটা যেটা কাজ করতে হবে, আমাদের রিলেশনটা পুট করতে হবে মোলার পরিবাহিতা ল্যামদা এম সমান 1000 কাপ্পা ডিভাইডেড বাই কি না মোলারিটি। তাহলে 1000 মানে 10 কিউব হলো 1000, আর কাপ্পার মানটা বসিয়ে দাও, কাপ্পার মানটা আমরা পেয়েছি 1.8
6.1, হ্যাঁ লেখাটা ভুল, 6.896 ডিভাইডেড বাই ভ্যালুটাকে পুট করে দেবো, ইউনিটটা তারপরে পুট করে দেবো, তারপরে ভ্যালুটা হচ্ছে তোমার 0.67। এই 1000কে 6.896 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে। এবার এখানে ইউনিটগুলো দেখো, সিমেন্স, মিটার ইনভার্স, আর এখানে আছে কিন্তু মোল পার লিটার। তো মোল পার লিটার কখন ইউজ করবো না, যখন এই এটা সিজিএসে ইউজ করা হবে কাপ্পার, সে যেভাবে আমরা ধরেছিলাম কাপ্পা যদি সিজিএসে থাকে তাহলে সেক্ষেত্রে মোলারিটি মোল পার লিটার, কিন্তু যেহেতু কাপ্পা এখানে আছে এসআইএ, তাহলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে এসআইএ লিটার, তাহলে লিটারটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, মিটারে। এবার দেখো 1 লিটার মানে 1 লিটার মানে হচ্ছে 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব মানে ঘন ডেসিমিটার, সমান আমরা লিখতে পারি 10⁻³ মিটার কিউব। তাহলে এটাকে পার যদি করা হয় 1 লিটার, তাহলে 10⁻³ পার আছে, তার মানে ওটা ইন্টু হয়ে যাবে, তাই না, 10⁻³ 0.67 ডিভাইডেড বাই 10⁻³, এইটা পার লিটারটাকে আমি এখানে লিখতে পারি 0.67 ডিভাইডেড বাই 10⁻³ এম কিউব। তাহলে 10⁻³ আমরা জানি ওপরে উঠলে কি হয় 10 কিউব, তার মানে জাস্ট এটা এখানে লিখতে পারি 1000 মানে 10 কিউব ইন্টু 6.896 ডিভাইডেড বাই 10 কিউব ইন্টু 0.67, তাহলে এটা হবে মোল, আর এটা সিমেন্স এম স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা কিউবটা এম কিউবটা উপরে উঠে গেছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে দেখো যেটা হচ্ছে, ক্যালকুলেশন করলে এটা আসছে 10 কিউব কেটে গেল, জাস্ট এটাকে ভাগ করে দাও, তাহলে 6.896 উপরে আসছে। এখানে আর একটা জিনিস বলার, দেখো এখানে যখনই আমরা এটা পুরো এসআই সিস্টেমে ফেলছি তখন এই 1000 কিন্তু টার্মটা আর কিন্তু থাকবে না, ল্যামদা এম সমান আমাদের অ্যাকচুয়াল রিলেশনটা হবে কাপ্পা ডিভাইডেড বাই এম। যখনই এটা আমরা এসআই ফেলবো তাহলে কাপ্পার ভ্যালুটা আমার 6.896 ডিভাইডেড বাই 10 কিউবটা বাদ চলে যাচ্ছে, তাহলে এইটাকে ভাগ করতে হবে 0.67 দিয়ে, ভাগ করলে এটা আসছে 1.029। আচ্ছা 1.029, আর নিচে 10 কিউবটা থাকছে, 10 কিউবটা উপরে উঠলে ইন্টু 10⁻1 নয়, এটা 1.029 ইন্টু 10⁻² হচ্ছে। হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করে দেখো 6.896কে 0.67 দিয়ে ভাগ করলে এইটা আমরা কি পাবো না 1.029 ইন্টু 10⁻²। এবার ইউনিটটা কিন্তু খুব খেয়াল করে আমরা লিখবো, সেটা হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে একটুখানি আমরা মনে রাখবো যে কখন একটু ক্ল্যারিটি করে দিই ব্যাপারটা, তো অনেকের নতুন অসুবিধা হচ্ছে, যে যদি কাপ্পা সমান 1000 ল্যামদা এম সমান 1000 কাপ্পা ডিভাইডেড বাই সি বা মোলারিটি এম লিখি, কখন ব্যবহার করবো না যখন এটা মোল পার লিটার ইউজ করা হবে আর কাপ্পাটা হচ্ছে সিজিএস ইউনিটে পুট করা হবে, তখন 1000 হবে, ওকে। আর ল্যামদা এম সমান হবে কাপ্পা ডিভাইডেড বাই মোলারিটি, যখন এই কাপ্পা আর এম দুজনেই কিসে ইউজ করা হবে না এসআই ইউনিট সিস্টেমে আমরা ব্যবহার করব। এইটাই জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আজকের লাস্ট এখানেই শেষ করছি। তোমরা প্লিজ একটু বন্ধুদের শেয়ার করো, দেখছি তোমরা একদমই রেসপন্স এবং শেয়ার করছো না, ফলে ভিডিও বানানোর যে ইন্টারেস্ট সেটা আমার সময় মানে টাইম টু টাইম হারিয়ে যাচ্ছে। তোমরা যদি একদমই এরকম মানে রেসপন্স না করো তাহলে আগামী দিনে হয়তো ভিডিও বানানো আমার জন্য নট ইন্টারেস্টেড হয়ে যাবো আর কি।